অসংক্রামক রোগে যত মানুষ মারা যায় তার মধ্যে সবচেয়ে বেশি মানুষ আমরা হারাই হৃদরোগের কাছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। নতুন বাংলাদেশে যেখানে আমরা নতুন স্বাস্থ্য ব্যবস্থার স্বপ্ন দেখছি, সেখানে হৃদরোগ ব্যবস্থাপনায় আমরা কী ধরনের উৎকর্ষ উন্নতি প্রত্যাশা করি, এই প্রসঙ্গে আজকে কথা বলবো। সুরক্ষায় প্রতিদিনে আজকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আলোচ্য বিষয় নতুন বাংলাদেশের হৃদরোগ ব্যবস্থাপনা। এ বিষয়ে কথা বলার জন্য আমরা তিনজন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি, যারা স্ব ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন এবং তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের হৃদরোগ ব্যবস্থাপনার সাথে যুক্ত আছেন। আমাদের স্টুডিওতে আছেন, প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক ডক্টর আব্দুল ওয়াদুদ চৌধুরীকে। তিনি পরিচালক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, NICVD। ডক্টর আব্দুল ওয়াদুদ চৌধুরী, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি অধ্যাপক ডক্টর ফজিলাতুন্নেসা মালিককে। তিনি চিফ কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। ডক্টর ফজিলাতুন্নেসা মালিক, স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন ডক্টর নাসির খান। তিনি ট্রাস্টি, প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া, PHA, প্রোগ্রাম ডিরেক্টর, কার্ডিওলজি ফেলোশিপ প্রোগ্রাম, মেডিকেল ডিরেক্টর, কার্ডিওলজি, মেথোডিস্ট ডালাস মেডিকেল সেন্টার, টেক্সাস, এবং তিনি প্রফেসর অফ মেডিসিন, UT সাউথ ওয়েস্টার্ন মেডিকেল সেন্টার, ডালাস, যুক্তরাষ্ট্র। ডক্টর নাসির খান, স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি প্রথমে ডক্টর আব্দুল ওয়াদুদ চৌধুরী আপনার কাছে যাই। সম্প্রতি আপনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতাল তার পরিচালক নিযুক্ত হয়েছেন। আপনাকে অভিনন্দন জানাই আমাদের সকলের পক্ষ থেকে। আমি প্রথমে একটু জানতে চাইব যে বাংলাদেশের হৃদরোগের অবস্থাটা আসলে কেমন এই মুহূর্তে, কত মানুষ প্রতি বছর আক্রান্ত হন এবং আমাদের চিকিৎসা ব্যবস্থার এখনকার অবস্থানটা কি? প্রশ্নটা আসলে জটিল। এরকমটাভাবে বলি যে বাংলাদেশের হিসেবে যদি আমরা দেখি, এখানেও কিন্তু ওই সারা দুনিয়ার মতো প্রায় 67-68% মানুষ মারা যাচ্ছে নন কমিউনিকেবল ডিজিজে, এবং তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে হার্ট ডিজিজ এবং স্ট্রোকে। জি। এখন আরেকটা স্টাডি কথা বলি। এই ইন্টার হার্ট স্টাডি 52টা দেশে একটা স্টাডি হয়েছিল, বাংলাদেশ তার মধ্যে অন্যতম ছিল। সেখানে তারা একটা খুব উদ্বেগজনক তথ্য তুলে এসেছিল, যেটা ধরেছিল তারা দেখাচ্ছিল যে ইউরোপে বা আমেরিকায় যেখানে ফার্স্ট হার্ট অ্যাটাকটা 65-66 এরকম বয়সে হচ্ছে, আমার দেশে সেই ফার্স্ট হার্ট অ্যাটাকটা 51-52 বছর বয়সে। এখন 51-52 বছর বয়স মানে একটা ফ্যামিলির কর্তা ব্যক্তি তখন এমন একটা পজিশনে, তার ছেলেমেয়েরা তখনও পড়াশোনা করছে কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুলে, তারা তখনও স্বাবলম্বী হয়নি। উনি তার কর্মস্থলে এমন একটি জায়গা যেখানে তার উপরে অনেকেই নির্ভর করছে। সেই অবস্থায় একটা লোক মারা যেতে পারে হার্ট অ্যাটাক হয়ে, অথবা কিছুদিনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে বা কর্মস্থল থেকে অনুপস্থিত থাকতে পারে, অথবা বেঁচে থাকলেও হয়তোবা ক্রনিক হার্ট ফেলিওরের রোগী হয়ে যেতে পারেন। তার মানে অর্থনৈতিক দিকে, সামাজিক দিকে এই জিনিসটা, হার্ট অ্যাটাকটা আমাদের দেশের জন্য খুব উদ্বেগজনক ব্যাপার। এখন কেন হচ্ছে আমাদের সেই সময়টা? সেটার জন্য যে কতগুলো ফ্যাক্টর আছে, সেটা আমাদের জেনেটিক ফ্যাক্টর আছে, আমাদের এথনিসিটির ব্যাপার আছে, আমাদের যে লাইফস্টাইল চেঞ্জগুলো আছে, সব কিছুই কিন্তু সম্পর্কিত। এখানে কি আমাদের যে সচেতনতা, আমি সেটা মনে করি না সেটা আমাদের জন্য খুব ভালো। এটা একটা। 2 নম্বর, যদি ঘটনা ঘটে যায় তার জন্য যে চিকিৎসার ব্যবস্থা ইমিডিয়েট, সেটা কিছু কিছু জায়গায় ভালো, সারা দেশে কি ভালো তা তো নয়। আপনি আজকে গিয়ে যদি একটা বুরুঙ্গামারিতে গিয়ে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়, ইমিডিয়েটলি আপনার যে ফাইনেস্ট চিকিৎসা নেওয়া সম্ভব ঢাকা শহরে, আপনি তার ধারে কাছে ওখানে নাও পেতে পারেন, পাবেন না, পেতে পারেন না, আমি বলে দিব পাবেন না। তা ন্যূনতম যে চিকিৎসাটুকু পাওয়া উচিত, সেটা যাতে পাওয়ার ব্যবস্থা আমরা করতে পারি, সেখানেও কিন্তু আমাদের ঘাটতি আছে। কাজেই সব মিলিয়ে আমি যেটা বলবো যে আমাদের অনেক কিছু আছে, অনেক কিছু ডেভেলপ করেছি, কিন্তু সমন্বিত না। আচ্ছা, সেখানে একটা অনেক উন্নতির কিন্তু অবকাশ রয়ে গেছে। আমরা আসবো সেই জায়গাটায়। আসি ডক্টর ফজিলাতুন্নেসা মালিক আপনার কাছে, যে আপনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশে আমি বলবো যে হৃদরোগ চিকিৎসায় একটি অন্যতম আশার বাতিঘর। অনেক মানুষ এখানে চিকিৎসা নেয় এবং নতুন নতুন অনেক ইনোভেশন আপনাদের এখান থেকে হয়েছে। আপনি নিজেও তাদের সাথে যুক্ত ছিলেন। এই যে রিসার্চ এবং তারপর সেগুলো মানুষের কাজে লাগানো সরাসরি, সেখানে যে নেতৃত্বের জায়গাটায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আছে, সেটা আমরা সাধুবাদ জানাই। কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ করতে পারছেন কিনা, কোন জায়গায় মনে হয় যে আরও একটু বেশি কাজ করতে পারলে আরও বেশি মানুষকে আমরা সেবা দিতে পারতাম? আসলে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা কিন্তু একটা ব্যাপকভাবে আমাদের বিভিন্ন
ক্ষেত্রে আমাদের আসলে অনেক কাজ করার বাকি আছে। প্রথম যেটা আমি মনে করি সেটা হলো যে আমার আব্বা মরহুম ব্রিগেডিয়ার আব্দুল মালিক যেটা বলতেন, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হলো প্রিভেনশন। জি, আমরা চাই বাংলাদেশে আর কোনো হৃদরোগী থাকবে না, অনেস্টলি বদ্যুতেরও একই ফিলিং হবে যে আমরা চাই না হৃদরোগী হোক, তাই না? আমরা চাই যে আমাদের শিশুরা সুন্দরভাবে বেড়ে উঠুক। কেন আমাদের এখানে 10 বছর আগে আমরা হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছি পৃথিবীর অন্যান্য জায়গার তুলনায়? মেইন সমস্যা হচ্ছে যে আমাদের এখানে অজ্ঞতা, আমরা জানি না। তারপরে আমাদের হাসপাতালে কিন্তু আমরা অনেক কাজ করছি, এটা আপনি হয়তো জানেন যে আমরা খাবারের ব্যাপারে সচেতনতা, এত ভেজাল আমাদের খাবারের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে যেগুলো আমাদের জন্য হার্টের জন্য বিষ হিসাবে, তাই না? তারপরে আমাদের বাচ্চারা জানে না যে ফাস্ট ফুড তাদের জন্য কত ক্ষতিকর, তাদের মা বাবারাও জানে না, বাচ্চাদের খেলাধুলার জায়গা নাই, তাই না? আমাদের যে এই যে মাইন্ডসেটটা, এটার মধ্যে যে একটা পরিবর্তন আনতে হবে, এবং সেটা শুধু চিকিৎসক হিসেবে আমাদের পক্ষে করা সম্ভব না। এখানে শিক্ষকদের বিশাল ভূমিকা আছে, মসজিদের ইমামদের ভূমিকা আছে, হোল দেশের সবাইকে আমাদের একসাথে কাজ করতে হবে যাতে আমরা ওই ছোট বাচ্চাদের থেকে আমরা শিখাই যে তোমরা শাকসবজির প্রতি মনোনিবেশ করো। শিক্ষকদের শিখাই না তোমার বাচ্চাকে নিয়ে প্রত্যেক দিন প্রত্যেক স্কুলে অ্যাটলিস্ট 1 ঘন্টা করে তারা, আমরা ছোটবেলায় কিন্তু পিটি পিরিয়ড করতাম, তাই না? শরীরচর্চা বাধ্যতামূলক ছিল, কিন্তু এখন তো সেটা নাই। তারপরে আমাদের যে লাইফস্টাইল এখন আছে কম্পিটিটিভ, হ্যাঁ, আমাদের মধ্যে যে আক্রোশ, রাগ, এটারও তো একটা মানে এগুলার মাইন্ডসেটটাকে চেঞ্জ করা, এইসব যে মেডিটেশন করা, ধ্যান করা, ইবাদত করা, তাই না? এইসব জিনিস আমাদের চেঞ্জ না করলে, আমাদের যদি অ্যাজ আ হোল আমরা রেডিক্যালি জাতি হিসাবে চেঞ্জ না করি, আমাদের শুধুমাত্র হৃদরোগকে আমরা কিন্তু মানে কন্ট্রোল করতে পারবো না। অনেক অনেক ধন্যবাদ ডক্টর ফজিলাতুন নেসা মালিক এই প্রসঙ্গটি তোলার জন্য। আপনি যেখানে গুরুত্বটা দিচ্ছেন সেটা হচ্ছে হৃদরোগ আসলে না হোক সেই জায়গাটা আমরা যত বেশি গুরুত্ব দিতে পারি। অনেক ধন্যবাদ। আমি আসি ডক্টর নাসের খান আপনার কাছে। আপনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানে আমরা আপনার পরিচয় জানিয়েছি যে একদম নেতৃস্থানীয় পজিশনে আপনি সেখানে কাজ করছেন, কিন্তু দেশেও আপনি দীর্ঘদিন ধরে আপনি যুক্ত আছেন। আপনি এখানে যারা উপস্থিত আছে তাদের সাথেও আপনার অনেক যোগাযোগ হয়। আপনার কি মনে হচ্ছে যে আপনি যেই জায়গাটা অবস্থান করছেন তার প্রেক্ষিতে বাংলাদেশে মূল সমস্যাটা কোন জায়গায়? আমরা কোথায় একটু বেশি পিছিয়ে আছি যেখানে হয়তো এখন ধাক্কা দেওয়াটা বেশি জরুরি? ধন্যবাদ। প্রথমেই বলি, প্রফেসর ফজলাতুন নেসা মালিক এবং প্রফেসর ওয়াদুদ চৌধুরী আমার অগ্রজ এবং আমার শিক্ষক, এবং উনাদের হাত ধরে এবং উনাদের যারা সতীর্থ, উনাদের সমসাময়িক, উনাদের হাত ধরে গত 20 বছরে বাংলাদেশে পার্টিকুলারলি এই হার্ট ডিজিজ বা হৃদরোগের যে অগ্রগতি হয়েছে এটা কিন্তু অবিশ্বাস্য, এটা কিন্তু অসাধারণ একটা অগ্রগতি। তারপরেও ডেফিনেটলি অনেক জায়গায় ইমপ্রুভমেন্টের স্কোপ রয়ে গেছে। তো আপনি যে প্রথম প্রশ্নটা করলেন যে পাশ্চাত্যের সাথে আমাদের দেশের মানে কোথায় ফারাকটা, আমি প্রথমে একটা কথা বলতে চাই যে একটা যে উন্নতি হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে যে নলেজ ট্রান্সফার। আমরা যেমন পিএইচ এর মাধ্যমে এবং অন্যান্য অর্গানাইজেশনের মাধ্যমে বাংলাদেশে যাচ্ছি, ওনারা কনফারেন্সে আসছেন, বাংলাদেশে বড় বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যারেঞ্জ করছেন, এই যে একটা নলেজ ট্রান্সফার হচ্ছে, ফলে উন্নত দেশে কি হচ্ছে এটা কিন্তু আমাদের দেশে খুব জুনিয়র ডাক্তারও জেনে যাচ্ছে, তারা শিখতে পারছে। এটা কিন্তু 15-20 বছর আগে আমরা যখন ছাত্র ছিলাম আমরা কিন্তু এটা চিন্তাই করতে পারতাম না। এটা একটা অগ্রগতি। এখানে যে ব্যাপারটা খুব সহজলভ্য সেটা হচ্ছে একটা হচ্ছে রিসোর্স। পাশ্চাত্যে রিসোর্স প্রচুর, তারপরেও কিন্তু রিসোর্সের আবার সীমাবদ্ধতা আছে। যেমন আমি একটা আপনাকে উদাহরণ দিই, আমেরিকার অর্ধেকেরও কম হাসপাতালে কার্ডিয়াক ক্যাথ ল্যাব আছে, 48%-এর মতো, তার মধ্যে ইন্টারভেনশন হয় মাত্র 38%। কিন্তু এখানে একটা সিস্টেম আছে, যে সিস্টেমের ফলে যদি আপনি একটা ছোট হাসপাতালে একটা হৃদরোগের রোগী আসে, তাকে কিভাবে ট্রান্সফার করা যাবে, কিভাবে সে তাৎক্ষণিক চিকিৎসাটা পাবে, এই কথাটা যে প্রফেসর ওয়াদুদ চৌধুরী বললেন যে বাংলাদেশে যদি একটা গ্রামে ভুরুঙ্গামারি থেকে রোগী যায়, ওই সিস্টেম, ওই ইনফ্রাস্ট্রাকচার আমাদের দেশে নাই। এটা একটা বড় বাধা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মেডিসিন কিন্তু শুধু ডাক্তার না, মেডিসিন হচ্ছে একটা হোল টিম অ্যাপ্রোচ। এখানে প্রফেসর ফজলাতুন নেসা মালিক বলেছেন যে অ্যাওয়ারনেস তৈরি করা, এটার জন্য একটা নিউট্রিশনিস্ট লাগে। অ্যাওয়ারনেসটা লেভেলটা শুরু করতে হয় স্কুল লেভেল থেকে, এটার জন্য একটা প্ল্যান লাগে, ব্যাপক প্ল্যান লাগে। এবং একটা যখন রোগী হসপিটালে আসে তার জন্য নার্স লাগে, টেকনিশিয়ান লাগে, নিউট্রিশনিস্ট লাগে, সোশ্যাল ওয়ার্কার লাগে, তার জন্য রিহ্যাবিলিটেশন পিপল লাগে। একটা রোগী দুর্বল হয়ে যাচ্ছে, তাকে ফিজিক্যাল রিহ্যাব করে বাড়ি পাঠাতে হবে, সে কি বাড়ি যাওয়ার জন্য উপযুক্ত নাকি তাকে অন্য একটা
মাঝে মাঝে একটা সেন্টারে যেতে হবে। এই পুরো সিস্টেমটা কিন্তু আমেরিকার মতো দেশগুলোতে কাজ করে। এখন যদি আপনি পুরো জিনিসটা একটা শুধু চিকিৎসকদের উপর চাপিয়ে দেন, আমাদের দেশে যেটা হয়, সেক্ষেত্রে তো আপনি পুরোপুরি সেবাটা দিতে পারছেন না। এটা একটা খুব বড় সমস্যা আমি মনে করি। তৃতীয়ত হচ্ছে যে এই ম্যান পাওয়ারটা ডেভেলপ করার উদ্যোগ আমাদের কতটুকু আমরা নিতে পেরেছি বা কতটুকু নেওয়ার বাকি আছে। যে নার্সিং ইনস্টিটিউট বলেন, টেকনিশিয়ান ইনস্টিটিউট বলেন, এই যে নিউট্রিশনিস্টের কথা বললাম, এই জিনিসগুলো ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের দিকে আমার মনে হয় আমাদের খুব বেশি নজর দেওয়া দরকার। জি, অনেক ধন্যবাদ ডক্টর নাসির খান। অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু বের হয়ে আসলো যে জায়গাগুলোতে আমাদের কাজ করার আছে। আমি একটা জায়গা একটু ধরি। প্রথমে ডক্টর আব্দুল ওয়াদুদ চৌধুরী, আপনি সম্প্রতি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে পরিচালক হিসেবে যোগদান করেছেন। এটি বাংলাদেশের যারা হৃদরোগে আক্রান্ত হয়, বিশেষ করে গরিব মানুষ যারা, তারা সবাই চায়, এখানেই মনে হয় আসতে চায় তার চিকিৎসাটার জন্য। এই জায়গাটা আপনি এখানে এসে কি দেখেছেন যে একটি আমাদের মতো একটি জনবহুল দেশের সেবা দেওয়ার জন্য কতখানি রিসোর্স এখানে আছে, আর কোন কোন জায়গায় আপনার মনে হয়েছে যে আমরা অনেকখানি পিছিয়ে আছি অথবা আমাদের বেশ খানিকটা আগানোর প্রয়োজন পড়বে? আমি হৃদরোগ ইনস্টিটিউটে জয়েন করেছি এই 7 তারিখে, অল্প কয়েকদিন হলো। আমি কিন্তু এই প্রতিষ্ঠানেরই প্রোডাক্ট। এখান থেকেই আমি কার্লুইতে এমডি করেছি, এখানে মেডিকেল অফিসার ছিলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম, অ্যাসোসিয়েট প্রফেসর ছিলাম। মাঝখানে 15 বছর ছিলাম ঢাকা মেডিকেল কলেজে, তার মধ্যে প্রায় 10 বছরের উপর ছিলাম ওখানকার বিভাগীয় প্রধান হিসেবে। তো এখানে যেটা চোখে পড়ার মতো, বা আমাদের বেশিরভাগ মেডিকেল কলেজে কার্লুইট বিভাগে একই জিনিসের ক্ষুদ্র প্রতিচ্ছবি আপনি দেখবেন, সেটা হলো যে সামর্থ্য এবং যে আকাঙ্ক্ষা দুটোর মধ্যে কিন্তু গ্যাপ থেকেই যাচ্ছে। আচ্ছা, আমাদের প্রতিষ্ঠানটি হলো 1250 বেডের হসপিটাল, রুগী কিন্তু থাকে প্রায় 2000। তার মানে একটা উল্লেখযোগ্য সংখ্যক রুগী কিন্তু তাহলে প্রপার বেড পাচ্ছে না, ফ্লোরে থাকছে। একটা হৃদরোগের রুগী ফ্লোরে থাকবে, এটা কি কেউ আশা করতে পারে, কেউ আকাঙ্ক্ষা করতে পারে না। তার মানে চিকিৎসা পাচ্ছে কিন্তু তার আরামটা কিন্তু সে পাচ্ছে না। যে শুশ্রূষা বলতে যেটা বোঝায় তার মধ্যে কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে। লোকবল কিন্তু সেই হিসেবে আছে, রুগী কিন্তু তার থেকে অনেক বেশি। তার মানে লোকবলের সংখ্যাও কিন্তু অনেক কম হয়ে যাচ্ছে। রিসোর্স যেটা দেওয়া হচ্ছে, স্বভাবতই আপনি 5 জনে খাবার দিয়ে যখন 8 জনকে 10 জনকে খাওয়াতে যাবেন, সবারই পেট কিন্তু কিছুটা খালি থেকে যাবে। তাই হচ্ছে এই জিনিসটা, এটা আটকানো উচিত ছিল। যদি এইরকম ভালো প্রতিষ্ঠান সবটা বিভাগীয় শহরে থাকতো, আমি জেলা শহরের কথা বলছি না, আমার 65 জেলা না হোক, অন্তত বিভাগীয় শহরগুলোতেও যদি এক একটা করে মিনি এনআইসিভিটি থাকতো, হৃদরোগ প্রতিষ্ঠানের শাখা থাকতো, এরকম ফেসিলিটিগুলো থাকতো, ক্যাপাবিলিটি থাকতো, তাহলে এদের একটা বিরাট সংখ্যক রুগী আসলে এখানে আসতে হতো না, এবং তারা তাদের বাড়ির কাছে দোরগোড়ায় চিকিৎসাটা পেতেন। এই জায়গাতে কিন্তু আমাদের বিরাট গ্যাপ থেকে গেছে। আমাদের ইনভেস্টমেন্ট আরও অনেক বেশি প্রয়োজন, এবং যেটা দরকার সমন্বিত। আমি বারবার সমন্বয়ের কথা বলছি এই জন্য যে আমি দেখি আমার ফার্স্ট দায়িত্ব নেওয়ার পরে আমার ফার্স্ট অ্যাডমিশন যেটা পড়লো, 300 উপর রুগী ভর্তি হয়েছে। একটা ইউনিটে 300 রুগী ভর্তি হবে, এটা কি কোনো কাজের কথা হলো? আমি তার মধ্যে যে একজন ডিপার্টমেন্টাল ইউনিট চিফ হিসাবে আমি শুধু সিসু পরিস্থিতি রুগী দেখতে পেরেছি 60 বা 70টা। বাকি রুগীগুলা কিন্তু আমার চেহারাও দেখিনি, তারা আমার আন্ডারে ভর্তি হয়েছে। দেখার সৌভাগ্য হওয়া সম্ভব নয়। আমাকে তো 80% টাইমে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে সময় দিতে হচ্ছে। এত বিশাল প্রতিষ্ঠান এবং এতদিনের অনিয়ম এগুলো সামলাতে গিয়ে অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে। উপযুক্ত ডাক্তারই দেখছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর দেখছে, রুগীর মনে কিন্তু একটু দুঃখ থেকে গেল যে আমি ওয়াদুদ চৌধুরী আন্ডারে ভর্তি হলাম, উনি তো আমাকে দেখলেন না, যেটা বাস্তবে আমার পক্ষে করা সম্ভব না। তা ওই যে বললাম, আকাঙ্ক্ষা এবং সামর্থ্য গ্যাপ কিন্তু থেকে গেল। এই জিনিসগুলোর জন্য প্রয়োজন যে একটা এনআইসিডিবিকে উন্নত করা নয়, আমি সারা দেশের কার্ডিওলজি বিভাগগুলো কিভাবে আমি এই ক্যাপাবিলিটি নিয়ে যেতে পারি, যাতে মানুষের চিকিৎসা একটা লেভেল করতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে। তোমার চিকিৎসা এখানে সম্ভব করে দেব, তোমার যাওয়া অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তোমার চিকিৎসা তুমি উপরে যেতে হবে, তুমি হায়ার সেন্টারে যেতে হবে। প্লাস আমাদের প্রাইভেট সেন্টারগুলো তো আছে, তাদেরকে আমাদেরকে হিসেবের মধ্যে নিতে হবে যে তাদেরও তো সামর্থ্য আছে, তারা তো সার্ভিস দিচ্ছে। রিসেন্ট হিসেব হলো
যে 48-52 বোধহয় সরকার পর্যায় থেকে আসছে, একটা স্টাডি দেখলাম আমি। 48% যে বেসরকারি খাত থেকে আসছে। আমি জানি না হৃদরোগ চিকিৎসার পুরোপুরি হিসাবটা কি হবে। ধরে নিলাম 60-40, হয়তো সরকারি খাতে 60, বেসরকারি খাতে 40%কে বাদ দিয়ে আপনি 60%-এর কথা চিন্তা করলেই মানুষের চিকিৎসা, হৃদরোগের চিকিৎসা স্বাভাবিকভাবে প্রপারলি দিতে পারবেন, এটা আপনি আশা করতে পারেন না। এই জায়গাতেই আমাদের বড় গ্যাপটা থেকে যাচ্ছে, সমন্বয় এবং কমিউনিকেশন। অনেক অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল ওয়াদুদ চৌধুরী। এই গুরুত্বপূর্ণ জায়গাটা যেটা আমাদের আসলে সামনে এগিয়ে নিতে হবে সেখানে এভাবে পয়েন্ট আউট করার জন্য। আমি ডক্টর ফজিলতুন্নেসা মালিক আপনার কাছে আসি এই সূত্র ধরে যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এটা একটা বেসরকারি উদ্যোগ, কিন্তু আবার বেসরকারি উদ্যোগের আরও কিছু লেয়ার আছে যেখানে আমরা জানি যে অনেক বেশি চিকিৎসা ব্যয়। সেই তুলনায় আপনাদের হাসপাতাল তুলনামূলকভাবে অলাভজনক সেবামূলক, সে কারণে একটু কম খরচেই কিন্তু রোগীরা চিকিৎসা পায়, এবং তারপরে সেটা সরকারি হাসপাতালের তুলনায় একটুখানি বেশি নিশ্চয়ই, তো মাঝামাঝি অবস্থান করছেন। এই যে একটু আগে ডক্টর ওয়াদুদ চৌধুরী যেটা বললেন যে আমাদেরকে আপনাদের সকলকে চিন্তা করে আমাদের এই সেবা খাতটি এক্সটেনশনটা মাথায় আনতে হবে, সেক্ষেত্রে আপনাদের সেবাটাও যাতে আরও বেশি সহনশীল হয়, আরও কম খরচে করা যায়, এবং আপনাদের উপরের লেয়ারে যারা আরও বেশি ব্যয়বহুল যারা, তাদেরকেও যাতে আরও নামিয়ে আনা যায় খরচের দিক থেকে, সেক্ষেত্রে সরকার কি করতে পারে? ধন্যবাদ প্রশ্নের জন্য। এখানে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে জাস্ট আমি একটু পিছনে একটু ইতিহাসটা বলতে চাই। সেটা হলো যে আমার আব্বা মরহুম ব্রিগেডিয়ার আব্দুল মালিক, উনি কিন্তু জাতীয় হৃদরোগ NICVDর প্রতিষ্ঠাতা পরিচালক। হ্যাঁ, সো উনি প্রতিষ্ঠাতা পরিচালক হয়ে আজকে ওয়াদুদ যে কথাগুলো বলল এগুলা উনি খুব ভালোভাবে উপলব্ধি করেছিলেন। হ্যাঁ, এবং আরেকটা জিনিস যেটা উপলব্ধি করেছেন সেটা ছিল যে সরকারি কাজ করতে গেলে যে আব্বা একটা ওয়ার্ড ইউজ করতেন বটল নেক, যে ওই বটল নেকের কারণে কাজগুলা দ্রুত করা যায় না। হ্যাঁ, আপনি একটা আটকায় গেলেন। সো এইটা মাথায় রেখে তখন উনি 1978 সালে আপনার কিছু সমাজসেবক, আরও কিছু চিকিৎসক, হৃদরোগী এবং সমমনা কিছু লোকদের নিয়ে উনি কিন্তু ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনটা তৈরি করেন। এটা একটা বডি যে যার মেইন কাজ হলো কিন্তু প্রিভেনশন অফ হার্ট ডিজিজ, এবং আমাদের একটা অঙ্গ হলো যে আমরা ট্রিটমেন্টও দিচ্ছি। হ্যাঁ, এবং আরেকটা খুব বড় ইম্পর্টেন্ট পার্ট যেটা আমরা খুব চাই সেটা হলো রিসার্চ এবং আপনার রিহ্যাবিলিটেশন অফ পেশেন্টস। হ্যাঁ, সো আমাদের কিন্তু আশাটা অনেক বড়। হ্যাঁ, আমরা প্রিভেনশন থেকে শুরু করে একটা পেশেন্টের হার্ট অ্যাটাক হয়ে গেলে তাকে রিহ্যাব করাতেও সাহায্য করতে চাই। সো ওইটা কিন্তু আমরা সবসময় নিজেদের গভর্নমেন্টের যে সেবা আছে ওইটার সহায়ক বা পরিপূরক হিসাবে বা একটা মানে কি হিসাবে কাজ করে যাচ্ছি আমরা, এবং আমরা ওইটাই চাই। এবং এইটাই যেটা হলো যে 10 মিলে করি কাজ, যদি আমরা সবাই একসাথে কাজ করতে পারি তাহলে কিন্তু আপনার অনেক দূর আমরা এগিয়ে যেতে পারবো। এবং এইটার মেইন প্রমাণ কিন্তু হলো যে কার্ডিওলজিতে কিন্তু আমাদের একটা ভালো সমন্বয় আছে। সরকারি কার্ডিওলজিস্ট, বেসরকারি, সবার মধ্যে কিন্তু খুব ভালো একটা, এবং বিভিন্ন কনফারেন্স একসাথে আমরা পড়ালেখা করেছি, সব কিছু মিলাই কিন্তু, এবং ওই সমন্বয়, এবং আমাদের যারা আমাদের বিদেশে যারা আছেন আমাদের লাইক নাসির আমাদের ছোট ভাই, তো এরকম সবাই কিন্তু একসাথে কাজ করার ফলে কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশে আপনি দেখবেন কার্ডিওলজি এমন একটা ফিল্ড যেটা কিন্তু বেশ আন্তর্জাতিক পর্যায়ে যেতে পেরেছে। বাট এই আমাদের সবাই ইচ্ছে হলো যে এটা সবার কাছে পৌঁছায় দেওয়া এবং অ্যাক্সেসিবল হওয়া। এবং এইটার জন্য আমার যেটা মনে হয় যে আমরা তো না নিজেদের বিবেকের তাড়নায় আমরা অলাভজনক সেবামূলক এবং আমাদের খরচ আমরা মিনিমাম পসিবল রাখি। এখন যারা এটা স্বাস্থ্যসেবাকে বিজনেস হিসাবে নিচ্ছে, হ্যাঁ, তাহলে ওদেরও তো অবশ্যই ওনারা যেটা করছেন ওনাদের জন্য বেস্ট পসিবল ওনারা করার চেষ্টা করছেন, বাট ওইটা যাতে আরও সমন্বয় হয় বা আপনি যেটা বলছিলেন যেটাকে কিভাবে কমায়, তাহলে সেখানে আমার মনে হয় যে সরকারের নজরদারি বা সরকারের অ্যাকাউন্টেবিলিটি বা ওইগুলা বা সহায়ক বা ইনসেন্টিভ দেওয়া, বা যেটা আসলে সরকারের খুবই লাইক ধরেন আমরা ধরেন একটা রুগী হার্ট অ্যাটাক নিয়ে আসলো, ও বললো যে বুরঙ্গামারিতে তো সেই সেবা পাবে না, বাট আমরা যদি একটা কম্প্রিহেন্সিভ ইভেন বুরঙ্গামারিরও একটা ক্লিনিকে যদি সরকার ওই সাহায্যটা দেয় যে আপনি ওইখানে টেনেক্টাপ্লেস দিয়ে দিবেন ইনজেকশনটা, ওটা আমরা এটাকে সাবসিডাইজ করব,
এবং পরে ওই রুগীটাকে শিফট করে এনআইসিভিডিতে গিয়ে সে তার ফার্মাকো ইনভেসিভভাবে হার্ট অ্যাটাকের চিকিৎসাটা বাকি যেটা দরকার সেটা করে দিবে। সো এখানে কিন্তু আপনার সরকার একটা বড় একটা অভিভাবকের কিন্তু দায়িত্ব নিয়ে যদি এটা একটা কমিটি করে এটা এরকম করতে পারতো যে না, আমার রুগীদের সেবা দেওয়াটাই আমার উদ্দেশ্য। এখন রুগীদের সেবা, এখন রুগী কোথায় কার কি হবে, বাট সেবাটা সে যেতে পায়, এটা ন্যূনতমটা সে কোথায় পেলো ওইটা আমরা ইনশিওর করব। কারণ একটা রুগী সে সরকারি হাসপাতালে যাক, বেসরকারি হাসপাতাল, সেটা তো বাংলাদেশের নাগরিক এবং সে বাংলাদেশে যেটা বেস্ট পসিবল সেবা দেওয়া যায় সেটা তো সে অধিকারটা তো সে পাওয়ার যোগ্যতা রাখে, সেটাই। এবং এটা দেখার দায়িত্ব তো সরকারের যে সেই রুগীটা পাচ্ছে কিনা। ইন্টারফেয়ার করি এখানে। যেমন আমি ইন্ডিয়ায় দেখেছি, হায়দ্রাবাদে, এটা অনেক আগে 2000 সালে একটা আমি ওয়ার্কশপে গেছি শেখার জন্য। তো গিয়ে দেখলাম ওখানে তারা নিয়ে এসছে ইংল্যান্ড থেকে, ওখানকার ডাক্তারদের নিয়ে আসছে, ইন্ডিয়ান অরিজিন ডাক্তার। আপনারা আসলে কীভাবে, বললো যে ওখানে হায়দ্রাবাদ সরকারের পক্ষ থেকে তাদের জমি দিয়েছে, গ্যাস দিয়েছে, রোড ট্রান্সপোর্ট, পানি সব কিছু ব্যবস্থা করে দিয়েছে, ট্যাক্স ফ্রি ট্যাক্স ব্রেক দিয়েছে, দিয়ে তারা বলছে তোমরা বিশাল হাসপাতাল করো। অ্যাপোলো গ্রুপ সেই হাসপাতালটা করেছে। তারা তার সাথে করেছে কি, বিশাল একটা ভালো স্কুল করেছে। তারপরে ইংল্যান্ডে গেছে, গিয়ে ওখানকার ওই ইন্ডিয়ান অরিজিন ডাক্তারদের বলেছে, এক্সপেক্টেড ইন্ডিয়ান ডক্টরদের, যে দেখো তোমার ওখানে আমাদের একদম ক্লাস 1 স্কুল আছে, কলেজ আছে, তুমি ফ্যামিলি সহ এখানে আসো, তোমাকে এই গাড়ি দিব, এই ফেসিলিটি দিব, এই অধিকার দিব, তুমি দেশের মানুষের সেবা করো। তারা চলে এসছেন। ঘটনাচক্রে ওখানে দুজন পেয়েছিলেন, দুজনই বাঙালি, পশ্চিমবাংলার লোক, কিন্তু ওখানে তারা ইংল্যান্ডে ছিল, ইংল্যান্ড থেকে ওখানে সে কাজ করেছেন। আমার এই ধারণাটা খুব ভালো লেগেছিল। এই যে এনআইসিভিডি, আমরা এই ব্রিগেডিয়ার মালিকের কথা আসছিল, স্যারকে কিন্তু আমরা বলি ফাদার অফ কার্ডিওলজি অফ দিস কান্ট্রি। আমি ওয়াদুদ চৌধুরী যে কার্ডিওলজিস্ট হয়েছি, এই লোকটি না থাকলে আমি কিন্তু হতে পারতাম বলে আমি মনে করি না। তাকে আমরা এই পরিমাণ সম্মান করি। উনি এনআইসিভিডি করেছেন, হার্ট ফাউন্ডেশন করেছেন, এবং দেখিয়েছেন দেশের মানুষের জন্য কিভাবে কাজ করা যায়। এবং এই যে আউট অফ দ্য বক্স চিন্তাটা সরকারের উচিত, যে আমি তোমাকে ঠিক আছে, তোমাকে জায়গা দিচ্ছি, তোমাকে ট্যাক্স ব্রেক দিচ্ছি, তুমি কাজটা করো, আমি তোমাকে অডিট করব, তোমার অ্যাকাউন্টেবিলিটি নিব। ওই যে ট্যাক্সের যে কথা বলেছে, ওটার দাম হলো এখন কিনতে গেলে খরচ পড়ে 55,000 60,000 টাকা। এখন সরকার যদি সাবসিডাইজ করে নেয়, তাহলে কিন্তু ওটা আমি শিওর ওটা 40,000 টাকায় বা 35,000 টাকায় দাম চলে আসবে। হ্যাঁ, চলে আসলে এটা যে কত ভালো কাজ করে, আমার সবাইকে প্রাইমারি পিসিআই সাথে সাথে অ্যানজিওগ্রাম করে ব্লক ছুটি দেওয়ার দরকার নেই। ওই ওষুধটা যদি কুইকলি দেওয়া যায়, প্রথম 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে দেওয়া যায়, প্রায় প্রাইমারি পিসিআই সমান কাজ করে প্রায়, সেক্ষেত্রে সেটা দিলে পরে তার হার্টের ড্যামেজ অনেক কমে যাবে। একটা ক্লিনিক ওটা দিবে না, কেন দিবে না? হঠাৎ করে একটা রুগী আসতো, সে 55-60,000 টাকা ওষুধ ইউজ করলে পরে ওই পয়সাটা কে দিবে? সেটাই। যদি গভর্নমেন্ট বলে না, আমি সাবসিডাইজ করি, তোমার এইটার পয়সাটা আমি দিব, তুমি রুগীটার চিকিৎসাটা দাও, সেটাই, তাহলে কিন্তু এরকম একটা সম্মানিত আউট অফ দ্য বক্স চিন্তা করলে হয়তো বা সম্ভব সম্ভব। এই জায়গাগুলোই আপনারা যেহেতু এখন নেতৃত্বে আছেন, দুটো বড় প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে কিন্তু আমরা কথা বলছি, আপনারা দায়িত্ব নিয়েছেন। আমরা যাচ্ছি ডক্টর নাসির খান আপনার কাছে। আমরা শুনলাম ডক্টর ওয়াদুদ চৌধুরী খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, পার্শ্ববর্তী দেশের উদাহরণ টেনে, যে বিদেশ থেকে ডাক্তাররা কিন্তু ফিরছেন সেখানে, এবং ওই দেশটি বা ভারত যে চিকিৎসা ব্যবস্থা এতখানি এগিয়েছে তার মূল কারণ কিন্তু তাদের আন্তর্জাতিক যে সম্পর্ক যেটা, সেটি। বাংলাদেশের যারা আপনারা বিদেশে অবস্থান করছেন, বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছেন, আপনারাও বাংলাদেশে আসেন, অবদান রাখতে চান, বাংলাদেশে যদি আপনাদেরকে আরও এই হৃদরোগ ব্যবস্থাপনায় যুক্ত করতে হয়, আপনাদের কি প্রস্তাবনা, কি হলে আপনারা আরও বেশি স্বচ্ছন্দ হবেন কাজ করতে? ধন্যবাদ। আমার মনে হয় বাংলাদেশের যে একটা খুব বড় অ্যাডভান্টেজ আছে, যে বাংলাদেশে কিন্তু বিশ্বের মানে পাশ্চাত্যের তুলনায় অনেক কম খরচে খুব ভালো মানের সেবা দেওয়া যায়। বাংলাদেশে কিন্তু ভালো ডাক্তার প্রচুর, চিকিৎসক কিন্তু ওনাদের হাত ধরে কিন্তু অনেক এই পরবর্তী প্রজন্ম যে তৈরি হয়েছে, এরা কিন্তু খুব দক্ষ চিকিৎসক, শুধু কার্ডিওলজি না, সব ফিল্ডেই। তো এদেরকে যদি আমরা ব্যবহার করতে পারি এবং এদেরকে সাথে নিয়ে যারা আমরা বাইরে আছি, তারা যদি উনি যেরকম একটা প্রস্তাবনার কথা বললেন, এরকম যদি কোনো প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আমরা যদি কোনো মেডিকেল ট্যুরিজম করতে পারি, যেমন ইন্ডিয়াতে কিন্তু আছে, তারা বিদেশ থেকে এসে, এমনকি ইংল্যান্ড আমেরিকা থেকে এসে লোকজন কম খরচে চিকিৎসা করিয়ে নিয়ে যায় ইন্ডিয়া থেকে, কারণ এখানে ভালো মানের সেবা পায়। আপনি যেটা টার্কিতে দেখবেন, অন্যান্য মালয়েশিয়াতে দেখবেন, বিভিন্ন দেশে কিন্তু এটা হচ্ছে। বাংলাদেশ কিন্তু এরকম একটা সেন্টার হিসেবে গড়ে উঠতে পারি, যেখানে আমরা মেডিকেল ট্যুরিজম করতে পারি, যে বাংলাদেশে মানুষ
আসবে চিকিৎসা নিতে, সেই মানের চিকিৎসক কিন্তু বাংলাদেশে আছে। সাপোর্টটা বাইরের থেকে যতটুকু দরকার আমরা যেতে পারি, দিতে পারি। কিন্তু ওনারা দুজনে যেটা বললেন যে একটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ যদি সরকার এগিয়ে আসে এবং প্রাইভেট তরফ থেকে আমরা এগিয়ে যেতে পারি, আমরা কিন্তু এই ধরনের অনেক বড় কাজ করতে পারি। আপনি শুনে আশ্চর্য হবেন যে একটা অ্যানজিওগ্রাম ইভেন একটা প্রাইভেট হসপিটালেও বাংলাদেশে হয়তো বা 1-1.5 লাখ টাকা যেটা করে দেওয়া হয়, সেটা আমেরিকাতে সেটা $5,000-6,000, আপনি যদি আউট অফ পকেট, এমনকি $10,000 পর্যন্ত হতে পারে। মানে বিভেদটা এত, ডিফারেন্সটা এত। এবং আপনি যদি ওষুধের কথা চিন্তা করেন, একটা ওষুধ যেটা বাংলাদেশে 10 টাকায় পাওয়া যায়, সেটা কিন্তু আমেরিকায় হয়তো আপনাকে $20 দিয়ে কিনতে হবে, একটা ওষুধের কথা আমি বলছি। এবং তার কারণ হচ্ছে যে বাংলাদেশে যেহেতু উন্নয়নশীল দেশ, ওই ওষুধগুলোর ফর্মুলাটা দিয়ে দেওয়া হয় এবং পুরো সামগ্রিক খুব ভালো একটা ট্রিটমেন্ট দেওয়া সম্ভব এবং সমন্বয়ের মাধ্যমে। বা প্রবাসী চিকিৎসক যারা, তারা কিন্তু দেশে গিয়ে কাজ করতে চান। আমি পিএইচের কথাটা বলি, আমরা যেমন একটা ফেব্রুয়ারিতে কনফারেন্স করেছিলাম, এখানে ওনারা এসেছিলেন, প্রফেসর ওয়াদুদ চৌধুরী, প্রফেসর ফাজিল মালিক, ওনারা দেখেছেন যে বিদেশের যারা বসবাসকারী চিকিৎসক তারা কতটা আগ্রহী বাংলাদেশে গিয়ে কাজ করতে, ওনাদের সাথে কাজ করতে। এবং এই টেকনোলজি ট্রান্সফারের যুগে কিন্তু ওনারা যেমন আমার আগে শিক্ষক ছিলেন, এখনও শিক্ষক, এখনও আমি ওনাদের কাছ থেকে শিখি কনফারেন্সের মাধ্যমে, অনলাইন কনফারেন্সের মাধ্যমে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে অনেক কাছাকাছি এনে দিয়েছে। তো আমার মনে হয় আমাদের একসাথে কাজ করার অনেক স্কোপ রয়েছে। এবং বিদেশে যত বসবাসকারী চিকিৎসক সবার মন পড়ে থাকে বাংলাদেশে, ওনারা সবাই বাংলাদেশে গিয়ে কাজ করতে আগ্রহী এবং ইচ্ছুক। ধন্যবাদ ডক্টর নাসির খান। ডক্টর ওয়াদুদ চৌধুরী, এই প্রসঙ্গে আসি যে বিদেশ থেকে যারা বাংলাদেশে আসতে চান অথবা বিদেশেই আছেন কিন্তু বাংলাদেশে তার পরামর্শটা কাজে লাগাতে চাই আমরা, সেই প্রসঙ্গে আমাদের টেকনোলজির ব্যবহার যেটা এবং ডিজিটালাইজেশন, এটা কিন্তু বিরাট একটা ভূমিকা রাখতে পারে। বিদেশ থেকেই ডক্টররা সরাসরি এখানে ভূমিকা রাখলেন, কাজ করলেন অথবা কনসালটেশন করলেন, এগুলোর কিন্তু এখন হচ্ছে সারা পৃথিবীতেই। একই সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ যে ব্যবস্থাটা আছে সেখানে টেকনোলজির আর কি কি ব্যবহার হতে পারে যার মাধ্যমে আমরা হৃদরোগ ব্যবস্থাপনাটাকে পরবর্তী ধাপে নিতে পারি? এই ডিজিটাল টেকনোলজির ব্যবহারটা কার্ডিয়াক পেশেন্টের ট্রিটমেন্টের জন্য আমি দুটো ভাগে ভাগ করব। একটা হলো রোগী চিকিৎসায় কি করতে পারি, আর একটা হলো যে চিকিৎসা শিক্ষায়, কার্ডিওলজি শিক্ষায় কিভাবে কাজে লাগাতে পারি। ছোট্ট একটা উদাহরণ দিই। এই আমার একটা আছে, সংস্থা আছে, ইসিজি স্টাডি গ্রুপ, আমরা কয়েকজন মিলে করেছি, সেই 2014 থেকে কাজ করছিলাম। কোভিডের সময় আমরা যেটা করলাম যে আমরা প্রত্যেক সপ্তাহে আমরা কিন্তু ইসিজির উপরে, শুধু ইসিজির উপরে দেশে বিদেশে, সেটা ইন্ডিয়া থেকে, নেপাল থেকে, মালদ্বীপ থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে আমাদের কিন্তু যারা বাংলাদেশ আছেন বা আমাদের কলিগরা আছেন বিভিন্ন দেশে, তারা কিন্তু জয়েন করতেন। ওখানে ইসিজির উপর ডিটেল আলোচনা হতো। জুমের মাধ্যমে আমাদের ছেলেরা কিন্তু সারা দেশ থেকে এই কোভিডের মধ্যে তারা কিন্তু সেটাতে অংশগ্রহণ করত। এখনও সেটা আমরা চালিয়ে যাচ্ছি, এখন মাসে মাত্র 2টো করে আমরা করতে পারি। এবং তাতে হয় কি যে একটা ইসিজি নিয়ে ডিটেইল আলোচনা, এই প্রবলেমটা নিয়ে আসলো কিভাবে ট্রিটমেন্ট করতে হয়। ওনারা বলছেন যে আমেরিকায় তারা এটা কিভাবে অ্যাপ্রোচ করেন, আমরা বলছি যে আমার লিমিটেড রিসোর্স নিয়ে আমি কিভাবে চিন্তা করব, আমি কিভাবে সমস্যাটা সমাধান করব। জুনিয়ররা এটা শিখছে, এটা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে ইউটিউবে, তারা কিন্তু এটা গিয়ে পড়ে দিচ্ছে, এটা কিন্তু কাজে লাগছে। আর কনফারেন্স, জুম কনফারেন্স এখন প্রচুর। ট্রিটমেন্টের ব্যাপারে আমি বলি, ধরেন ওই যে বুরুগামারি উদাহরণ দিয়েছি, টেনেক্টিভ প্লেজের কথা বলেছি, এই দামি ওষুধটা যাকে তাকে দিয়ে দিলে হবে বুকে ব্যথা হলে, তা তো হবে না। আমাকে শিওর হতে হবে তার এটা দেয়া প্রয়োজন। তাহলে কি দরকার? একজন স্পেশালিস্ট ওপিনিয়ন। ওখানে স্পেশালিস্ট নেই, হোয়াটসঅ্যাপ তো আছে, আপনি ইসিজি করেন, ইসিজি তো গ্রামে গঞ্জে যেখানে সেখানে হচ্ছে, করে ছবিটা তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন। আপনার যদি একটা নেটওয়ার্ক থাকে যে এই এলাকার জন্য অমুকের কাছে যাবে বা অমুক না হয় অমুকের কাছে যাবে, সে হোয়াটসঅ্যাপে সেটা পেলো, সেটা দেখলো, দেখে বললো, ছোট্ট একটা বর্ণনা শুনলো যে কি আছে তার, এইরকম চেস্ট পেন এই বলে দিল, একে দাও, অথবা বলো না এর কিন্তু এটা হার্ট অ্যাটাক না, তুমি অন্য কিছু চিন্তা ভাবনা করো। এটাই তো ডিজিটাল টেকনোলজি, একটা শিওর, মানে কি বলবো আমি, চমৎকার ব্যবহার। এটা কিন্তু সম্ভব এবং এটা করা জরুরি। এই যে এনআইসিবিতে এত অসংখ্য রোগী ভর্তি হচ্ছে, এর অর্ধেক রোগী আমি নিশ্চিতভাবে বলতে পারি আসা দরকার ছিল না। আমি যদি এখান থেকে আমার এক্সপার্টরা ওপিনিয়ন দিয়ে ওখানকার ডাক্তারদের মাধ্যমে তাকে এটা এক্সিকিউট করাতে পারতাম, তাহলে হতো। সমস্যা দুটো, একটা হলো ওই নেটওয়ার্কটা নেই, 2 নম্বর হলো মানুষের বিশ্বাসের ব্যাপারটা। বিশ্বাসের ব্যাপারটা এটা করার জন্যই ওই যে আপা যেটা বলছিলেন,
একা চিকিৎসক নয়, একা গভর্নমেন্ট নয়, আমরা সবাই মিলে যে এটা কিন্তু জনগণের সম্পৃক্ততার দরকার আছে, তাহলে কি আমরা নতুন বাংলাদেশে আমরা চিন্তা করতে পারি যে মানুষের দোরগোড়ায় প্রিভেন্টিভ কার্ডিওলজি বলেন, কিউরেটিভ কার্ডিওলজি বলেন, দুটোই আমরা সহজে পৌঁছে দিতে পারবো। ধন্যবাদ ডক্টর ওয়াদুদ চৌধুরী। ডক্টর ফজিলাতুন্নেসা মালিক, আপনার কাছে আসি। আপনি খুব গুরুত্বপূর্ণ শুরুতেই আমাদের জোর দিয়েছেন প্রিভেনশনের জায়গাটা, হৃদরোগকে কীভাবে প্রতিরোধ করা যায়। এর অন্যতম একটা বড় ঝুঁকি কিন্তু আমাদের খাবার। আপনি বলেছেন যে আমরা যেই ভেজাল খাবার খাই সেখানে একটা বড় ঝুঁকি তৈরি হয়। আমাদের রাস্তাঘাটে একটা খাবার তৈরি হচ্ছে, অথবা পুরনো ঢাকার কোনো একটা কারখানায়, স্থানীয়ভাবে একটা কারখানায় খাবার তৈরি হচ্ছে, সেখানে কিছু ভেজাল থাকবে, এটা না হয় আমি মেনে নিলাম। কিন্তু বাংলাদেশের প্রতিষ্ঠিত যেসব কোম্পানিগুলো আছে যারা নানান রকম খাদ্য তৈরি করে, তার মধ্যে শিশু খাদ্য আছে এবং আমাদের যারা প্রাপ্তবয়স্ক আছে তাদের জন্য খাবার আছে, এই ধরনের খাবারের ভেতরেও কিন্তু আমরা বিভিন্ন সময় ভেজাল এবং ক্ষতিকর উপাদানের উপস্থিতি আমরা খবর পেয়েছি। একটি দেশ হিসেবে আমরা কি এখন এমন একটা জায়গায় পৌঁছতে পারি যে রাষ্ট্র এবং এই প্রতিষ্ঠানগুলো মিলে আমরা কমপক্ষে প্রতিষ্ঠিত জায়গা থেকে যে খাবারগুলো আছে সেগুলো নিরাপদ হবে, সেগুলো আমাদের হৃৎপিণ্ডের জন্য ভালো হবে, এটি নিশ্চিত করতে পারবো? কিভাবে সম্ভব? এই প্রত্যাশা তো আমাদের সবাই, যে আমরা যা খাবো, আমি যে আমার শিশুর মুখে যে খাবার তুলে দেবো সেটা নিরাপদ, এটা তো আমাদের সবারই এই চাওয়া। এখন এইটাও যেটা ওয়াদুদ বললো, যেটা আসলে সম্মিলিত চেষ্টা, তাই না? আমাদের নিজেদেরও তো সচেতন হতে হবে। আমাদের হার্ট ফাউন্ডেশন থেকে একটা রিসার্চ করা হয়েছিল এবং ওইটাতে দেখা গেল যে অধিকাংশ যে প্যাকেজড খাবারগুলো, হ্যাঁ, যেমন চিপস টিপস, এগুলো অনেক কোম্পানিরটাই দেখা গেছে যে ভিতরে উপরে যা ছাপানো আছে যা, এবং ওরা পরে ওগুলো মানে কেমিক্যাল অ্যানালাইসিস করে পুরোপুরি মিল পাওয়া যায় নাই। হ্যাঁ, সো এই জন্য আমাদের প্রথম কথা হলো যারা তৈরি করছেন তাদেরও একটা মানে বিশ্বাসযোগ্যতা, একটা অনেস্টি, একটা ওই পয়েন্ট অফ ভিউ থেকে, এবং আমি আমার দেশের মানুষকে খাওয়াচ্ছি, বেস্ট পসিবল খাবো, ওই ইন্টেনশন থেকে তাদের আসতে হবে। নাম্বার 2 হলো যারা এটার তদারকি করেন, যেটা গভর্নমেন্ট, তাদেরও এই ব্যাপারে, যে বডিরা তদারক করেন তাদের অনেক অ্যাক্টিভিটি বাড়াতে হবে, তাই না? এবং অনেস্টলি অ্যাক্টিভিটিটা করতে হবে। এবং থার্ড অফ অল, আমরা যারা কনজিউমার, আমাদেরও তো জানতে হবে যে আমি কি খাচ্ছি, এটা আমার জানার অধিকার আছে, দরকার হলে আমার চ্যালেঞ্জ করার অধিকার আছে। আমরা তো অনেকে আমাদের সেই অধিকারটাও জানি না, তাই না? সো এটা যেটা হলো যে হোল স্পেকট্রামটাই তো ইনভলভ হলেই আমরা তখন সেফ ফুড চেইনটার মধ্যে ঢুকতে পারবো। সেটা আমাদের সকলের একটা দায়িত্বের মধ্যে পড়ে। খুব অল্প করে ডক্টর নাসির খান, আপনার কাছে আসি একেবারেই শেষে আমরা অনুষ্ঠানের। এই যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা, সেখানে আপনার জায়গা থেকে আমাদের যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে বিশেষ কোনো আবেদন আছে কিনা, পরামর্শ আছে কিনা, যেটার মাধ্যমে আমরা আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা পরিবর্তন আনতে পারি? আমি দুটো কথা এখানে বলতে চাই। ওনারা দুজনে একটা কথা বলেছেন যে ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ, এই জিনিসটা যারা পলিসি লেভেলে আছেন ওনাদের এই ব্যাপারটার দিকে খুবই নজর দেওয়া উচিত। কারণ আমাদের দেশে সবকিছু ঢাকা কেন্দ্রিক বা বড় শহর কেন্দ্রিক, এবং গ্রামে গঞ্জে ছোট ছোট হাসপাতালগুলোতে, ছোট ছোট জেলা শহরগুলোতে চিকিৎসা সেবাটা কিভাবে পৌঁছে দেওয়া যায়, এবং সেটার জন্য আমার মনে হয় নজর দেওয়া উচিত, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা আমি বললাম যে ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট, এবং এই ম্যান পাওয়ার যদি আপনি ডেভেলপ করেন, শুধু যদি দেশের কাজে লাগবে তাই না, আপনি কিন্তু ম্যান পাওয়ার এক্সপোর্ট করতে পারবেন। দেখেন বাংলাদেশের নাম্বার 1 সোর্স অফ ইনকাম হচ্ছে রেমিটেন্স মানি, এবং ওনারা এইটা যদি আমরা ম্যান পাওয়ার ডেভেলপ করতে পারি, এই রেমিটেন্স মানিটা কিন্তু আমরা 10 গুণ 20 গুণ বাড়িয়ে নিতে পারবো। এটা কিন্তু দেশের ইকোনমিতে একটা বিরাট ভূমিকা রাখতে পারবে। আরেকটা যেটা আমি শেষ কথা বলতে চাই যে মেডিকেল এডুকেশন সিস্টেম, এটা আমার মনে হয় আমাদের দেশে ঢেলে সাজানো উচিত। আমি ঢেলে সাজানোর কথাটা বলছি, মানে এটা আমূল পরিবর্তন দরকার। এখানে আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। এখানে প্রথমে মেডিকেল কলেজে ঢোকার আগে 4 বছর তাদেরকে আন্ডারগ্র্যাড করতে হয় একটা আমেরিকান সিস্টেমে। সেখানে তারা দর্শন শিখে, ইতিহাস শিখে, বিজ্ঞান শিখে, সব কিছু শিখে। সে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে একটা সামগ্রিক তার একটা জ্ঞান হয়। তারপরে তার যখন সে ম্যাচুরিটির সে লেভেল অ্যাটেন্ড করে, তার এই 4 বছরে তাকে মেডিসিনের প্রতি আগ্রহ দেখাতে হয়, ভলান্টারি কাজ করতে হয়, রিসার্চের সাথে যুক্ত থাকতে হয়, এবং তুমুল কম্পিটিশনের মাধ্যমে তাকে একটা পরীক্ষাও দিতে হয়। তারপরে সে মেডিকেল স্কুলে ঢুকবে কি ঢুকবে না সেটা নির্ভর করে। যদি তারপরে সে মেডিকেল স্কুলে ঢুকলো, তার 4 বছর মেডিকেল ডিগ্রি দেওয়া হয়, এবং তারপরে তার রেসিডেন্সি আছে। যদি কেউ মনে করেন মেডিসিনে কাজ করতে চায়, 3 বছর কাজ করলো মেডিসিন রেসিডেন্সি।
তারপর যদি সে কার্ডিওলজিস্ট হতে চায়, তারপরে তুমুল কম্পিটিশনের মাধ্যমে কার্ডিওলজি ফেলোশিপে ঢুকতে হয়। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমাদের কার্ডিওলজি ফেলোশিপে আমরা প্রতি বছর 2 জন করে নিই। আমি এবার অ্যাপ্লিকেশন পেয়েছি 746। তো আপনি চিন্তা করতে পারেন কিরকম কম্পিটিটিভ। তো এবং এই 3 বছর তারপর তার কার্ডিওলজি ফেলোশিপ করতে হয়। তারপর যদি সে ইন্টারভেনশন করতে চায়, তারও আরও এক্সট্রা 1 বছর অ্যাডেড ট্রেনিং করতে হয়। এই দীর্ঘ একটা পরিক্রমার পরে সে একটা পূর্ণাঙ্গ চিকিৎসক হিসেবে কাজ করতে পারে। এখন এই যে পুরো প্রসেসটা, এটা কিন্তু খুব একটা কন্ট্রোল সিস্টেমের মধ্যে দিয়ে হয়। এবং এই রেসিডেন্সি, ফেলোশিপ, মেডিকেল স্কুল শুধু যে তাকে মেডিকেল নলেজ দিচ্ছে তা না, এখানে অনেকগুলো জিনিস দেখা হয় এবং তাকে ইভ্যালুয়েশন করা হয়। প্রতি মাসে তাকে ইভ্যালুয়েশন করা হয়। যে তাকে পড়াচ্ছে সে যেমন ইভ্যালুয়েশন করে, যে ছাত্র বা ট্রেনি তারা ট্রেনারদের ইভ্যালুয়েশন করে, দ্বিপাক্ষিক ব্যাপারটা। এবং ইভ্যালুয়েশনটা কি চেয়ে পেতে হয়? মেডিকেল নলেজ, প্রফেশনালিজম, আমি আমার সতীর্থদের সাথে ভালো ব্যবহার করছি কিনা, আমি রোগীর সাথে ঠিক মতো কথা বলছি কিনা, কমিউনিকেশন স্কিল, আমি রোগীর পরিবারের সাথে কথা বলছি কিনা, এবং আমি রোগীর আর্থসামাজিক প্রেক্ষাপট চিন্তা করে চিকিৎসা দিচ্ছি কিনা। প্রতিটা জিনিস, 6টা মাইলস্টোন বলি আমরা, প্রতিটা জিনিসকে রেখে তারপরে সে পরের ধাপে আগাতে পারে। তো এই জিনিসগুলোর কিন্তু আমাদের দেশে ইন্টিগ্রেট করাটা আমার মনে হয় খুবই জরুরি, যাতে আমরা ভালো চিকিৎসক হিসেবে গড়ে উঠতে পারি। অনেক ধন্যবাদ ডক্টর নাসির খান। কৃতজ্ঞতা জানাচ্ছি ডক্টর ফজিলাতুন্নেসা মালিক এবং অধ্যাপক ডক্টর ওয়াদুদ চৌধুরী আজকে সময় দেওয়ার জন্য। আমরা চাই যে আপনাদের সকলের এই ইনপুটগুলো কাজে লাগুক আমাদের জাতির জন্য। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। দর্শক, শেষ করছি সুরাখায় প্রতিদিনের আজকের আয়োজন। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে আমরা হৃদরোগ চিকিৎসায় বাংলাদেশকে যারা নেতৃত্ব দিচ্ছেন, নেতৃত্ব দিতে পারেন, দেশকে এগিয়ে দিতে পারেন, তারা আজকে আমাদের আলোচনায় যুক্ত হলেন। আমরা চাই তাদের যে পরামর্শগুলো আছে সেগুলো জাতির এই বিশেষ ক্ষণে আমাদের যেই উন্নতির প্রত্যাশা সেখানে কাজে লাগুক এবং তার মাধ্যমে বাংলাদেশ পাক তার কাঙ্ক্ষিত উৎকর্ষ এবং উন্নতি।